ভালো আছো? আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাসটা কিন্তু গতানুগতিক সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে না। আজকের ক্লাসটা হচ্ছে 1:30 থেকে বিকাল 3টা পর্যন্ত। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের সামনে রমজান মাস। সো রমজান মাসে তো যেই সময়টা তোমরা ইফতার করবা তার পরবর্তী সময়টা হচ্ছে গিয়ে তোমার তারাবির সময় থাকে, নামাজের সময় থাকে। সো যেটাই থাক না কেন, হোপফুলি তোমরা সবাই আমাকে দেখতে পারতেছো। আমরা এখন থেকে শুধু এই একটা মাসের জন্য আমরা ইনশাল্লাহ 1:30 থেকে 3টা পর্যন্ত ক্লাস করব। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আমান হোসেন জয়েন করে ফেলেছো, তারপর হচ্ছে মাহনি, তানজিন, তারপর হচ্ছে তাহা খান, আমিন, আদনিন, আদিন, আচ্ছা ঠিক আছে, তানজুবা, তাজনিন, তানহা, ফাতেমা জয়েন করে ফেলেছে, তারপর হচ্ছে তাওসিফ, তারপর হচ্ছে তাহমিয়া ইসলাম, সুমাইয়া আসলাম, সুমি, দেবনাথ বর্মন, রোবেয়া আক্তার, নিচা, নিসা, ও আচ্ছা নিসা, আচ্ছা ঠিক আছে, নিসার নামটা আমি পড়তেছি নিচা, নিচা মানে নিচু। তো যাই হোক, সরি বাবা, নিসা, আচ্ছা ঠিক আছে। তারপর রুকাইয়া ইসলাম বন্যা জয়েন করে ফেলেছে, প্রাপ্তি, আচ্ছা সবাইকে আমাকে দেখতে পারতেছো ঠিকঠাক মতো? রাফিউল হাসানও জয়েন করেছে, সাদিয়া আক্তার, তারপর হচ্ছে সাফা জয়েন করে ফেলেছে, লাবণ্য রয়, শাহরিন তাসফিয়া, তারপর হচ্ছে সুমাইয়া ইসলাম, অনেকে, প্রাপ্তি, রত্ন, আমিন, আদনান। ঠিক আছে, সবাই যেহেতু ক্লাসের মধ্যে জয়েন করে ফেলতেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসটা আমার আসার কথা ছিল না, তোমাদের সিয়াম ভাইয়াই পুরোটা সময়, রমজান মাস পুরোটা সিয়াম ভাইয়ারই ক্লাস ছিল। তো ওর হয়েছে কি, ভার্সিটির হচ্ছে এই সময়টাতে, আমার তো পড়াশোনা শেষ, আমি তো বুড়া হয়ে গেছি, তো আমাকে তো আসলে ভার্সিটি যাইতে হয় না, সিয়াম ভাইয়াকে ভার্সিটি যাইতে হয়। সো যার কারণে আসলে সিয়াম ভার্সিটি গিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে ওর সামথিং মানে প্রেজেন্টেশন বা কিছু একটা ল্যাপটপ আছে আর কি, যাই হোক। সো যার কারণে 3টা ক্লাস নিতে পারবে না, এই মাঝখানে 3টা আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার ধারাবাহিক ভাবে অন্য ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। সো দেখো, তোমরা যারা যারা বলতেছো আমরা 2টার সময় ক্লাস করতাম, আসলে কাহিনীটা আমি তোমাদেরকে একটু বলি। জিনিসটা কি, একটা ক্লাস যারা আসলে আমাদের কোর্সে আসো, তোমরা জানো আমাদের 3টা স্লটে ক্লাস হইতো। ধরো 4:30 বা 4টার সময় একটা ক্লাস, তারপর হচ্ছে সন্ধ্যা 6:30 আরেকটা ক্লাস, আরেকটা হচ্ছে 8:30 একটা ক্লাস। সো আমাদের ক্লাস এই 2টা থাকতো। সো 4:30 অথবা 4টা, এটা আসলে 11 AM এ নিয়ে যাওয়া হয়েছে সকালবেলা। তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার 6:30টার ক্লাসটা হচ্ছে 1:30 PM এ নিয়ে আসা হয়েছে, এবং 8:30টার ক্লাসটা হচ্ছে 3:30 PM এ নিয়ে আসা হয়েছে। এটার কারণটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে কেন আসলে ভাইয়া আপনারা 6:30টার ক্লাসটা তো 2টায় শুরু করতে পারতেন, 1:30-এ আসলে কেন শুরু করলেন? আমিও জামাত পড়ে এসে সুন্নত পড়তে পারিনি, দাঁড়াই গেছি আসলে। আমি তোমাদের এই কারণটা একটু বলি ভাইয়া, তাহলে বুঝতে পারবা। দেখো, তোমাদের এই ক্লাসটা 6:30টার ক্লাসটা 1:30টায় যদি শুরু হয়, তাহলে শেষ হবে হচ্ছে 3টাতে, কেমন? 3টাতে শেষ হবে। সো মাঝখানে তো একটা আধা ঘন্টা ব্রেক থাকতে হবেই। তো আধা ঘন্টা ব্রেক দিয়ে আসলে ক্লাসটা শুরু হয় হচ্ছে গিয়ে 3:30 সো 3:30 থেকে এই ক্লাসটা আবার শেষ হবে হচ্ছে গিয়ে তোমার 5টার সময়। এখন ধরো আমি যদি ক্লাসটা আসলে 6:30টার ক্লাসটা যদি 2টায় দিতাম, তাহলে কি হতো, আরেকটা ক্লাস হচ্ছে গিয়ে এই 2টা থেকে ক্লাস হইতো 3:30, বুঝছো? তখন পরের যে 3:30-এর ক্লাসটা, সেটা 4টায় নেওয়া লাগতো, সেটা ক্লাস শেষ হতে হতে 5:30 বেজে যাইতো। কারণ 5:30 তো ভাই একদম ইফতারের আগ মুহূর্তে, টিচার যারা অফিসে এসে ক্লাস নেন, ঢাকা শহরের জ্যাম তো জানো, যে আধা ঘন্টা পিছায় গেলে 5টার জায়গায় যদি 5:30 বেজে যায়, তখন কিন্তু আসলে একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে। মানে বুঝছো তো, রাস্তাঘাটে যেতে হয়, টিচারদেরকেও বাসায় গিয়ে ইফতারি করতে হবে, তোমরাও একদম শেষ মুহূর্তে, মাঝে মাঝে 5-10 মিনিট ক্লাস এই দিক ওই দিক হয়। সো আজান দিয়ে দিবে 6টার মধ্যে। সো একটুখানি প্যারা আসলে, যার কারণে আমরা একটু প্যারা নিয়ে আসলে 6:30 মানে হচ্ছে 1:30-এ আসলে শুরু করতেছি, কেমন? আমরা খুব চেষ্টা করেছিলাম। সো সেই ক্ষেত্রে হয়তো বা 4:30টার ক্লাসটা দেয়া লাগতে হচ্ছে আরো আগে। সো দিয়েও লাভ নাই, সো সেই ক্ষেত্রে ক্লাস 1টার সময় শুরু হতো। যাই হোক, সো তোমরা হোপফুলি আমাকে ঠিকঠাক দেখতে পারতেছো। আজকের ক্লাসটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ? দেখো, বাফা দ্রবণের পিএইচ এর মান আজকে নির্ণয় করব আমরা। আজকে বাফা দ্রবণের পিএইচ, তোমাদের সিয়াম ভাইয়া বাফা দ্রবণের ক্রিয়া কৌশল পড়িয়েছে, আজকে আমরা ওই মিশ্রণের পিএইচ নির্ণয় করব, অথবা বাফা দ্রবণের পিএইচ নির্ণয় করব। তোমাদের যদি হাজারিন আক্সারের বই থাকে, আছে তোমাদের কাছে হাজারিন আক্সারের বই?
এই প্রশ্ন তিনটা কিন্তু হাজারি নাকসারের বইয়ের বাফার দ্রবণ থেকে নেয়া। তোমরা যদি মনে করো যে ভাইয়া এই ম্যাথ কোশ্চেন গুলো কোথায় থেকে নেয়া, তোমরা হাজারি নাকসারের বইটা যদি খুলো, পিএইচ এর ক্রিয়া কৌশলের পরেই সর্বপ্রথম যে ম্যাথ কোশ্চেন এটা দেয়া আছে, 2 নাম্বার যে ম্যাথ কোশ্চেন সেটাতে এইটা দেয়া আছে, 3 নাম্বার ম্যাথ কোশ্চেনটাতে হচ্ছে এটা দেয়া আছে। সো এরকম কোশ্চেন গুলো হাজারি নাকসারের বই থেকে নেই, এগুলো বোর্ডেও আসা। সো এর পরবর্তীতে আরো কোশ্চেন পাবো এরকম। সো আজকে আমাদের টার্গেটই হচ্ছে ভাইয়া যে এইরকম বোর্ড কোশ্চেন গুলো সলভ করে ফেলা, এই যে এরকম বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলা আসলে। এখন আসো আমি তোমাকে বলি যে বাফার দ্রবণ মানে তোমরা হোপফুলি এতদিনে জানো যে যেই সকল দ্রবণে হালকা অ্যাসিড বা ক্ষার যদি আমি যুক্ত করি দ্রবণের পিএইচ এর মানে কোনো চেঞ্জ আসবে না। বুঝো ভাইয়া, একটা জিনিস তোমাকে বুঝতে হবে ভাইয়া, বাফার দ্রবণের পিএইচ আর এমনি পিএইচ এর মধ্যে পার্থক্যটা কি? দেখো দুই ভাবে প্রশ্ন দিতে পারে। নাম্বার 1, তোমাদের পরীক্ষার হলে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, আমি একদম গুছাই দিচ্ছি যাতে তোমার প্যাচ না লাগে। নাম্বার 1, প্রথম ভাবে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে এভাবে, শুধুমাত্র একটা পাত্র দিল, পাত্র দেওয়ার পরবর্তীতে এখানের মধ্যে কিছু মিশ্রণ দিল, দেওয়ার পরবর্তীতে ধরো এই যৌগটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিছু ইনফরমেশন দিল, দিয়ে জিজ্ঞেস করলো দ্রবণের পিএইচ কত। কি জিজ্ঞেস করবে? এখানে জিজ্ঞেস করবে দ্রবণের পিএইচ কত। কিসের? দ্রবণের পিএইচ কত। এইভাবে একটা পিএইচ আসতে পারে। তো স্বাভাবিকভাবে যখন দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলে আমরা সূত্রটা জানি, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। এটা আসলে পিচ্চিকালের সূত্র। হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু কি করতে পারে, আলফা সি লিখতে পারি, তারপরে হচ্ছে কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। সো এই পুরাটা একটা পার্ট পিএইচ নির্ণয় করার জন্য। কেমন? এটা সম্পর্কে তোমরা সবাই হোপফুলি অবগত আছে, আমিও করিয়ে দিয়েছিলাম এই টাইপের ইকুয়েশন। এখন আসো আরেক টাইপের পিএইচ। এই আরেক টাইপের পিএইচ মানে কি? মনে রাখবা যদি বাফার দ্রবণ হতে হয় দুইটা শর্ত আছে ভাইয়া, দুইটা শর্ত। যেই দ্রবণটা বাফার হবে, ধরো যদি এমন হয় এসিডীয় বাফার, তাহলে সেখানের মধ্যে এসিডটা দুর্বল হতে হবে। সিয়াম ভাইয়া সবকিছু বুঝিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। তো দেখো ভালো করে খেয়াল করো, ধরো এখানে বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে বলবে? বলবে ভাইয়া দেখো তোমার কাছে দুইটা পাত্র ছিল, তোমার কাছে কি ছিল? দুইটা পাত্র ছিল, দুইটা পাত্র ছিল। দেখো বাফার, আমি তোমাকে জাস্ট এইটুক বুঝাচ্ছি তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে, তারপরে না হয় আমরা আলোচনা করব তুমি সলিউশন করবা কিভাবে। দেখো তোমাকে এখানের মধ্যে বলবে কি জানো, একটা যে কোনো CH3COOH এরকম একটা অ্যাসিড দিল। আচ্ছা বলো তো এটা কি একটা দুর্বল অ্যাসিড না, উইক অ্যাসিড না? হ্যাঁ ভাইয়া উইক অ্যাসিড। তার পরবর্তীতে কি করতে পারে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা জাস্ট কি করলো, স্ট্রং বেস দিয়ে দিল। আচ্ছা বলো তো ভাইয়া এই যে দুইটা জিনিস যদি একসাথে মিশ্রিত করা হলো, বললো যে দুইটা পাত্রের দ্রবণকে, এর আগে ছিল শুধু সিঙ্গেল পাত্র, যে ভাইয়া একটা পাত্র ছিল ওই দ্রবণের পিএইচ নির্ণয় করো, এবার আর একটা পাত্র দিয়ে ফিক্স থাকতেছে না। বুঝতে পারছো আমার কথা? সো এই জিনিসটা মনে রাখবা যে ধরো তোমার এই পাত্রের মধ্যে এখানের মধ্যে কিছু অ্যাসিড আছে যেটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিব, আবার এখানের মধ্যে কিছু ক্ষার আছে এটা এখানের মধ্যে ঢেলে দিব। সো ঢেলে দেওয়ার পরবর্তীতে তোমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করবে যে মিশ্রিত দ্রবণের পিএইচ কত। আমার কথা কি বুঝতে পারছো? এভাবে জিজ্ঞেস করবে। এখন মিশ্রিত দ্রবণের পিএইচ কত তুমি কিভাবে বুঝবে এটা বাফার দ্রবণ কিনা? বাফার দ্রবণ হওয়ার জন্য শর্ত কি থাকে? দুইটা জিনিস মনে রাখবা। বাফার দ্রবণ হয়, দেখো বাফার দ্রবণ হয় স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, এইটা আমাকে হইতেই হবে। মানে একটা স্ট্রং আর একটা যদি উইক হয় সেই ক্ষেত্রে আসলে এটা কি হবে বলতো ভাইয়া? সেই ক্ষেত্রে আসলে এটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। এটা হইতে পারে অথবা উইক অ্যাসিড এবং স্ট্রং বেস, এই দুইটা শর্তের একটা পালন করতে হবে। যদি এই দুইটা শর্তের যে কোনো একটা পালন করে, যে ভাইয়া স্ট্রং অ্যাসিডের সাথে মানে একটা স্ট্রং আর একটা দুর্বল এরকম দ্রবণ যদি মিশানো হয়, তাহলে বুঝবো ওইখানে আসলের মধ্যে আমাকে বাফার দ্রবণ নির্ণয় করতে হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? কিভাবে আগাবো? পরীক্ষার মধ্যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলবে, এটাকে বলে দিবে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করে, উত্তর না, তোমাকে উদ্দীপক দেখে ধরতে হবে যে ভাইয়া বাফার দ্রবণের পিএইচ এখান থেকে আমি নির্ণয় করব।
তাহলে কিভাবে ভাইয়া উদ্দীপক দেখে নির্ধারণ করব? উদ্দীপক দেখে তোমাকে আগে দেখতে হবে একটা দুর্বল আর একটা শক্তিশালী, একটা দুর্বল আর একটা শক্তিশালী, একটা দুর্বল আর একটা শক্তিশালী, এরকম যদি দ্রবণ মিশ্রিত করা হয় তাহলেই বুঝতে হবে সেটা আসলে বাফা দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে স্বাভাবিক পিএইচ, এটা হচ্ছে বাফা দ্রবণের পিএইচ। বলো দেখি পরীক্ষার হলে আসলে নির্ণয় করতে পারবা কিনা। যেমন আমি তোমাদেরকে বলছিলাম আগে ভাইয়া কোনটা দুর্বল অ্যাসিড সেটা কিভাবে বুঝবো, লাস্টে COOH দেখবো। এটাই হচ্ছে উইক অ্যাসিডের একটা চেনা সব থেকে বড় উপায়। আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটা কি, এটা তো স্ট্রং, তোমরা জানো পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিন্তু সবসময় কি থাকে বলো তো ভাইয়া, এগুলো সবসময় স্ট্রং হয়। যেমন এখানের মধ্যে বলো এখানের মধ্যে শুধুমাত্র স্বাভাবিকভাবে বলছিল, দেখো একটা প্রশ্ন দিয়ে এতবার আসছে, বলছে উদ্দীপকের এ পাত্রের পিএইচ নির্ণয় করো। দেখো ভালো করে খেয়াল করো, উদ্দীপকের দ্রবণের এ পাত্রের পিএইচ নির্ণয় করো, এখানে কে এর মান দিছে, এই যে কে এর মান দিয়ে দিছে। তাহলে এ পাত্র কোনটা ধরলাম, এটা আমাদের এ পাত্র, এটা হচ্ছে আমাদের বি পাত্র। তাহলে এ পাত্রের পিএইচ যদি নির্ণয় করতে বলে স্বাভাবিকভাবে পিএইচ যেটা নির্ণয় করো সেইটা নির্ণয় করবা, সেইটা নির্ণয় করবা। বুঝাইতে পারছি? স্বাভাবিক যে পিএইচটা নির্ণয় করো সেটা নির্ণয় করবা। বাট যখন তোমাকে বলবে সি পাত্রে সামান্য, তোমরা তো মেকানিজম শিখেছো, সামান্য কোন পাত্রগুলোতে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করা হলে কোন রকম সলিউশনের পিএইচ চেঞ্জ হয় না? উত্তরটা হচ্ছে বাফা দ্রবণে। এখন বলছে এই যে সি পাত্র, এটা হচ্ছে সি পাত্র, তাহলে সি পাত্রে কি করছি, একটা জিনিস সবসময় মুখস্থ রাখতে হবে ভাইয়া, এখানে না এইটার এই যে এইচ এর কে এর মান দিয়ে দিছে, কে এর মান দেখে এটা তুমি বুঝে নিবা যে CH3COOH, এটা আমি পরেও একদিন ক্লাসে বলছিলাম। আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা বলো তো ভাইয়া এখানের মধ্যে তাহলে দুইটা দ্রবণ কি, CH3COOH, এইটা একটা, আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তুমি আমাকে বলো এখানের মধ্যে কোনটা স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং, আর এইটা কি বলো তো ভাইয়া, এটা হচ্ছে উইক। এটা কি, এটা হচ্ছে উইক। তাহলে তুমি আমাকে বলো স্ট্রং আর উইক এই দুইটা যদি মিশাও একসাথে বিপরীত ধর্মী, তাহলে সেটা কি হবে বলো তো, এটা হচ্ছে বাফার সলিউশন তৈরি হবে। তোমাকে এখানে বাফার মানে এই যে সামান্য অ্যাসিড যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে কিনা ম্যাথ করে তোমাকে দেখাতে হবে। বুঝতে পারছো আমার কথা? ম্যাথ কি করবো, বাফার দ্রবণের পিএইচটা নির্ণয় করবো। বুঝাইতে পারছি? এর আগের দ্রবণের কেন রে বাবা তোরা স্ক্রিনশট কেন নিবি, তোরা খাতা শট নে, খাতায় তুলে নাও। সামিয়া মিনতিহা মিম স্ক্রিনশট কেন নিবা বলো? এগুলো হাজারিনাক স্যারের বইয়ের মধ্যে সব দেয়া আছে, সব দেয়া আছে। এটা কি, এই পিএইচটা কি, এটা হচ্ছে বাফা দ্রবণের পিএইচ। যদি কখনো বলে শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার অথবা দুর্বল ক্ষার শক্তিশালী অ্যাসিড, একটা দুর্বল আর একটা স্ট্রং, তাহলে সেটা বাফা দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে। 2 নাম্বার জিনিস মনে রাখবা, যে সকল দ্রবণে বলবে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করলাম দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন হবে কিনা, সেখানে যে ম্যাথগুলো করবে সেটা হবে বাফা দ্রবণের ম্যাথ। এই যে কি, এটা কিভাবে বুঝবো, দেখো ম্যাথের মধ্যে তোমাকে এখানের মধ্যে এই যে দেখো এখানের মধ্যে এই যে দেখো এই যে এটা হচ্ছে এ পাত্র, এই যে এ পাত্র, দেখো এইচ এর এই যে কে এর মান দেয়া আছে। আমি তোমাকে দুইটা জিনিস বলছিলাম ভাইয়া, সব সময় মনে রাখবা, যদি কে এর মান 1.8 গুণন 10⁻⁻5 দিয়ে দেয়, তাহলে মনে রাখবা ওই যৌগটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা আমি তোমাদেরকে বলছিলাম, এটা মুখস্থ করে ফেলবা। আর যদি কখনো কে এর মান 1.8 গুণন 10⁻⁻4 দেয়, তাহলে সেই যৌগটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এই দুইটা জিনিস আমি তোমাদেরকে ক্লাসের প্রথম দিকেই বলছিলাম ভাইয়া, এই দুইটা মুখস্থ রাখো। হয়তোবা যারা রেখেছো তারা বুঝতে পারছো, মুখস্থ না রাখলে তো কি করার, পারবে না। এইভাবে আমি চিনছি যে আসলে এই যৌগটা কি আসলে। যাই হোক, এই যে এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য আমাদেরকে যেটা শিখতে হবে, এখন আসো। আহারে মাত্র কলেজ থেকে আসছো মিম, আচ্ছা কোনো সমস্যা না, মালিয়া আক্তার মিম, তুমি একটু ফ্রেশ হয়ে তারপরে না হয় ক্লাসে আইসো। দেখো ভালো করে খেয়াল করো, বাফা দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্র কে কে পারো, হাত তুলো তো। বাফা দ্রবণে সিয়াম ভাইয়া কিন্তু দেখিয়ে দিয়েছে। বাফা দ্রবণ তো বুঝলাম ভাইয়া, বাফা দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করব, পিএইচ এর সূত্রটা কি হবে, কে কে পারো একটু হাত তুলো তো দেখি। গতকালকে তো সিয়াম শিখাইছে, আমি দেখলাম কত সুন্দর করে শিখিয়ে দিয়েছে তোমাদের সিয়াম ভাইয়া। এরপরও যদি বলে ভাইয়া পাই না, তাহলে তো মাইর আছে। দেখো মনে রাখবা, বাফা দ্রবণের পিএইচ আর স্বাভাবিক পিএইচ কিন্তু নির্ণয় করার সূত্র এক না, দুইটা ডিফারেন্ট সূত্র।
মনে রাখবো বাফা দ্রবণের পিএইচ যদি লিখতে চাই, পিএইচ সমান সমান পি অফ কে এ, এটা লিখে নাও, প্লাস লগ, উপরে লিখবা অম্ল, আর নিচে লিখবা, সরি, উপরের মধ্যে লবণ লিখবা, উপরের মধ্যে লবণ, আর নিচের মধ্যে কি লিখবা, অম্ল। বলতো এটা মনে পড়ে তোমাদের? আরে সাবাস। এখন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মনে রাখবা ভাইয়া, যদি এখানের মধ্যে পিএইচ বলে, এইচ মানে কি, অ্যাসিড না, অ্যাসিড তো, যার কারণে আমি এখানের মধ্যে অম্ল অথবা অ্যাসিডটা লিখছি। বুঝাইতে পারছি? আর যদি কখনো এরকম হইতো, যদি কখনো এরকম হইতো পিওএইচ, এই যে দেখো আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে, সেটা হচ্ছে এই যে এখানে এ সমান সমান কি, এ সমান সমান অ্যাসিড। বুঝাইতে পারছি? এখন দেখো যদি OH হইতো তাহলে আমরা কি করতাম ভাইয়া, তাহলে করতাম পি অফ কে বি, বি মানে হচ্ছে বেস, প্লাস লগ থাকতো, উপরে কি হইতো, উপরে হইতো লবণ, আর নিচে থাকতো হচ্ছে, বুঝাইতে পারছি? সো এই ক্ষেত্রে কিভাবে বুঝলাম, এই যে দেখো OH মানে কি নির্ণয় করতে বলে, OH মানে হচ্ছে বেস নির্ণয় করতে বলে। তাহলে এই যে দেখো বি মানে কি, বি মানেও হচ্ছে বেস, আর এই জন্য আমি এখানের মধ্যে বেস লিখছি। বলো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো। খাতার মধ্যে তুলে নিয়েছো? নাও, এখানে একটা কাহিনী আছে বাবা, ছোট্ট কাহিনী আছে, যে কাহিনীটা না বুঝলে তোমার কিন্তু খবর আছে। এই কাহিনীটা, এখন আমি যেই লেখাটা লিখবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখন আমি যেই লেখাটা লিখবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আরে নাও একটা পেন, লিখে নিয়েছো? মনে রাখবা এখানের মধ্যে লবণ আর অম্ল কি লিখবো, 1 বস্তা লবণ, 2 বস্তা লবণ, 5 বস্তা লবণ, উত্তর না। মনে রাখবা এখানে লবণের মোল সংখ্যা বসাতে হয়। কি সংখ্যা? মোল সংখ্যা। খাতায় লিখো ভাইয়া, এইটা না বুঝলে কিন্তু জীবন অন্ধকার, বুঝছো? এই অম্ল জাস্ট বুঝো না বুঝো সমস্যা নেই, জাস্ট লিখে রাখো, পরে বুঝাই দিব। এখানে লিখবা অবশিষ্ট অম্লের মোল, এটা পরে বলতেছি, অম্লের মোল। জাস্ট সূত্রটা লিখো। এটা কি? এটা হচ্ছে মোল সংখ্যা। এখানে কি লিখবো? ক্ষার, অবশিষ্ট ক্ষারের মোল সংখ্যা, অবশিষ্ট ক্ষারের মোল। লিখো, এইটুক লিখা হইলে বলো ভাইয়া লিখেছি, লিখা হইলে বলো লিখেছি। কোশ্চেন 1 দিব না, রোকায়া না রুবাইয়া দিব না এখন, কোশ্চেন 1 পরে, কোশ্চেন 1 আমি যাব তো, তুমি আগেই খাতা শট দিতে চাচ্ছ। এগুলো হাজারি নাকসারের বইয়ের প্রশ্ন, এগুলো হাজারি নাকসারের বইয়ের প্রশ্ন। এই পর্যন্ত তুলেছো কিনা বলো, পরে কিন্তু কান্নাকাটি করলে লাভ নাই। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এখানে ভাইয়া এই যে এখানের মধ্যে পি কে দেখছো না, পি কে মানে কি, মাইনাস লগ অফ কে। পি কে বি মানে কি, মাইনাস লগ অফ কে বি। এই দুইটা জাস্ট লিখে রাখি, আর কিছু না।
জান্নাতুল মিথিলা জান্নাত, আচ্ছা ঠিক আছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। হিমেল সরকার, ভালো আছি। আরে আমার তোমাদের জন্য না অনেক মায়া লাগতেছে যে তোমরা এত কষ্ট করে এসে ক্লাস করতেছে। এখন দেখো এখানের মধ্যে তোমাদেরকে সব থেকে বেসিক্যালি যেই সূত্রটা জানা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোল সংখ্যার একটা সূত্র। মানে তোমরা একটা পেজের মধ্যে সব লেখো। এই যে দেখো, মনে রাখবা মোল সংখ্যার সূত্র হচ্ছে এন সমান সমান এস ভি ডিভাইডেড বাই 1000। এইটা লিখো, আর কিচ্ছু লাগবে না। এটা ভাইয়া কই থেকে আসলো? অবশ্যই একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে এই আয়তনটা মিলিলিটার এককে রাখতে, কারণ তুমি নিচে কি রাখছো 1000 রেখেছো। ভাই এই সূত্র কই থেকে পাইছেন? এই যে দেখো, আমরা ছোটবেলা পড়ছিলাম না এস সমান সমান 1000 ডাব্লু ভাগ এম ভি। তো এখানে মধ্যে ডাব্লু বাই এম সমান সমান কি লিখা যায়? এন লিখা যায়, মোল সংখ্যা। পড়েছো নিশ্চয়ই, 9-10 না পড়লে মনে করে দিলাম, এটা মোল সংখ্যা। তাহলে নিচে ভি থাকে, তাহলে আমি যদি সাইন চেঞ্জ করি তাহলে হয় এন সমান সমান হচ্ছে এস ভি। 1000টা এইদিকে নিয়ে আসো 1000। জাস্ট তুমি এই যে এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লু বাই এম ভি থেকে এইটা আসছে। তো এই চ্যাপ্টারের এই যে বাফা দ্রবণের যে ম্যাথগুলো রয়েছে বাবা, এই ম্যাথগুলোকে তোমাকে এই সূত্রটা যদি পারো আর কিচ্ছু লাগবে না। এই সূত্রটা একটু লিখে নাও যে ভাই আমরা যে এই যে লবণের মোল সংখ্যা বের করব বা অ্যাসিডের মোল সংখ্যা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় করব আমরা এই যে এইটার সাহায্যে। এখানে আমরা মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব, এখানে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করব, এই যে এই সূত্রের সাহায্যে। সবাই কি বুঝাইতে পারছি? সবাইকে বলো, সবাইকে বলো বুঝাইতে পারছি কিনা বলো। সবাই কি বুঝতে পারছো বলো তো? তাহলে তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। এন মানে কি? এন মানে হচ্ছে মোল সংখ্যা। সবাই বুঝতে পারছো? বইলো বইলো বাবা, একটু বইলো, নয়তো আমি তো বুঝি না তোমরা বুঝতেছো কিনা। ঠিক আছে, এবারের পার্টটা সব থেকে মানে বাফা দ্রবণের সব থেকে গুরুত্বপূর্ণ পর্ব এখন আমি আলোচনা করব। কোন পর্ব ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, বাফা দ্রবণের সব থেকে ইম্পর্টেন্ট। এইটা বুঝলে এই ম্যাথ তোমার কাছে পানি ভাত, যদি না বুঝো তোমার কাছে আসলে কি হবে? পান্তা ভাত হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? জাস্ট মনোযোগ দিয়ে দেখো। ধরো তোমাকে আমি একটা কথা বলি, বলো তো, ধরো তোমার কাছে 1000 টাকা আছে। এখন তুমি কি বড় লোক নাকি? ধরো আমি আরো বেশি ধরলাম 1000। ধরো তোমার কাছে 100 কোটি টাকা আছে। বলো তো তুমি বড় লোক কিনা? বলো বলো। আমি তোমাকে একটা সিম্পল প্রশ্ন করছি, তোমার কাছে কত টাকা আছে? 100 কোটি টাকা আছে। আমার প্রশ্নের উত্তর দাও, বলো আমাকে বলো, তোমার কাছে কত টাকা আছে? 100 কোটি টাকা আছে। এই 100 কোটি টাকা তোমার কাছে থাকার পর তুমি কি গরিব নাকি ফকির নাকি মিসকিন? বলো। সবাই বলবা তোমরা আসলে বড় লোক, রাইট? 100 কোটি টাকা তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এত মানুষের কাছে 100 কোটি টাকা থাকে, পড়াশোনা করবো না, সিল আর সিল হবে ভাই, রাইট? বাট কাহিনী আছে। ধরো তোমার পাশের বাসার চাচাতো ভাই বা নানাতো ভাই তোমার কাছে 110 কোটি টাকা পায়, মানে তোমার 110 কোটি টাকা পাওনা আছে। তোমার 110 কোটি টাকা কি ছিল? কোটি টাকা কি আছে? পাওনা। বলো এবার বলো, মানে তুমি কি করছো জানো? তুমি পাশের বাসার একটা বন্ধুর কাছ থেকে 110 কোটি টাকা নিয়ে এসে 10 কোটি টাকা খেয়ে ফেলছো। তাহলে এখন আর ওই আর 100 কোটি টাকা আছে। এখন তুমি আমাকে বলো, এই যে তুমি একজনের কাছে ধার করে নিয়ে আসলা, আসার পরবর্তীতে তুমি সেখান থেকে 10 কোটি টাকা খরচ করলা, তারপর অন্যদেরকে শোনালা এই তুই যাও আমি কোটিপতি, শত কোটিপতি। কেমনে? বন্ধু আমি একজনের কাছে ধার করে নিয়ে আসছি 110 কোটি।
আমি তো এখন 100 কোটি টাকার মালিক, রাইট? তাই তখন তুমি কি হয়ে যাবা? তুমি তো ফকিন্নি হয়ে গেলা বাবা। তোমার তো 2 দিন পর কোপ দিয়ে টাকা তোমার একদম সবকিছু কিন্নি মিন্নি বিক্রি করে দিয়ে টাকা পরিশোধ করতে হবে। তার মানে তুমি গরিব না। তার মানে একটা জিনিস মনে রাখবা, তোমার কাছে কত টাকা আছে এটা দিয়ে কিন্তু তুমি বড় লোক নাকি গরিব এটা নির্ধারণ করতে পারবে না। তোমার কাছে কত টাকা পরিশোধ করার পর, টাকা পরিশোধ করলা, পরিশোধ করার পর ধরো তোমার কাছে ছিল 1000 কোটি টাকা, এখন তোমার কাছে 110 কোটি টাকা পায়, এগুলো দেওয়ার পরেও তো 890 কোটি টাকা থাকবে। তার মানে তুমি বড় লোক। তার মানে তুমি বড় লোক নাকি গরিব এটা কত হাজার কোটি টাকার মালিক এটা দিয়ে নির্ধারণ করা যায় না, তোমার কাছে কত টাকা নিজস্ব টাকা আছে সেটা দিয়ে নির্ধারণ করতে হবে। সেম একইভাবে ধরো আমি যখন, দেখো ভালো করে খেয়াল করো, ধরো আমি দুইটা দ্রবণ চিন্তা করলাম, এই যে একটা দ্রবণ, ভালো করে বুঝো কিন্তু এটা বুঝতে হবে, দুইটা দ্রবণ আছে, দ্রবণের পরে এখানের মধ্যে অ্যাসিড আছে, আর এটার মধ্যে বেইজ আছে, দুইটা জিনিসকে একসাথে মিশাইলাম, মিশানোর পরবর্তীতে কি দিয়ে এটার পিএইচ নির্ধারণ করব বলতো? পিএইচ নির্ধারণ করব কি দিয়ে? আসলে কতটুকু পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে অ্যাসিডের শক্তি। কিসের শক্তি? পিএইচ মানে কিসের শক্তি? অ্যাসিডের শক্তি, অ্যাসিডের শক্তি, রাইট? পিএইচ মানে কিসের শক্তি? অ্যাসিডের শক্তি। প্রশ্ন হচ্ছে তুমি অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবা, দুইজন তো দুইজনের থাপড়াইতে থাকবে, দুইজনের বংশ দুইজন করে দিবে ধ্বংস, তাই না? তার মানে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে অ্যাসিডের শক্তি দ্রবণের মধ্যে কতটুকু আছে, কতটুকু হবে সেটা নির্ধারণ করবে ভাই বিক্রিয়ার পর কতটুকু অ্যাসিড বেঁচে আছে, তোমার সেই বড় লোক হবার মতো বেঁচে আছে। বলো দেখি বুঝাইতে পারছি কিনা, বলো 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 তো ভাইয়া। এই যে পিএইচ কে নির্ধারণ করবে, পিএইচ নির্ধারণ করবে বিক্রিয়ার পর কতটুকু অ্যাসিড বেঁচে, কারণ পিএইচ মানে অ্যাসিডের শক্তি। বুঝাইতে পারছি? ধরো তোমার এখানে অ্যাসিড আছে 100 কোটি লিটার, ধরো 10 লিটার ধরলাম, এটা বেশি হয়ে যায়। বেইজ আছে 9.5 লিটার। এখন তুমি যদি বলো ভাই পিএইচ নির্ধারণ করব দুইটা একসাথে মিশাইছি, তাহলে কি তুমি 10 লিটার অ্যাসিড যেহেতু 10 লিটার সেটা দিয়ে নির্ধারণ করলে হবে না? কি দিয়ে নির্ধারণ করবা ভাইয়া? দুইটা মিশ্রিত হওয়ার পর 0.5 লিটার অ্যাসিড আসলে বেঁচে আছে, এই যে কারণ এটা 9.5, এটা 10-এর মধ্যে 9.5 কে বিনষ্ট করে দিয়েছে। ক্লিয়ার? এই জিনিসটা যদি বুঝো, বাফার দ্রবণ কোনো ব্যাপারই না। যার কারণে দেখো আমি যখন সূত্রটা লিখেছিলাম বলছিলাম যে একটু পরে এটা বোঝাচ্ছি। দেখো যখন তুমি পিএইচ নির্ধারণ করবা, এই দুইটা দ্রবণের মধ্যে অম্ল কতটুকু আছে সেটা দিয়ে আসলে পিএইচ নির্ধারণ করতে হবে। বুঝাইতে পারছি? সেম একইভাবে যখন ওএইচ নির্ধারণ করবা, ওএইচ মানে কি? ক্ষার, তাহলে অবশিষ্ট সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পর অবশিষ্ট কতটুকু বেঁচে আছে সেটা দিয়ে আসলে বের করতে হবে। কথা ক্লিয়ার? হোপফুলি বুঝাইতে পারছি না? হোপফুলি বুঝতে পারছে। এইগুলা ভাইয়া দুনিয়ার সহজ জিনিস। এবার আসো আসল কাহিনী, এবার আসো আসল কাহিনীতে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো এক্স একটা মৌল, ওয়াই একটা মৌল, তারা বিক্রিয়া করে ধরো এক্স ওয়াই, জাস্ট একটা উদাহরণ ভাইয়া, এক্স ওয়াই তৈরি করছে। তো ধরলাম এখানের মধ্যে ধরো এটা হচ্ছে অ্যাসিড, এইটা হচ্ছে বেস। বুঝতে পারছি? আর এইটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে অ্যাসিড বেস বিক্রিয়া করলে এটা লবণ তৈরি হয়। আচ্ছা, মানে আমি যদি তোমাকে বলি ভাইয়া এখানের মধ্যে তুমি পিএইচ নির্ণয় করো, পিএইচ নির্ণয় করবা, ভালো কথা ভাইয়া, পিএইচ নির্ণয় করব। তাহলে পিএইচ নির্ণয় করার সময় কি কি লাগে? পি অফ কে এ লাগে প্লাস লগ, উপরে থাকে হচ্ছে লবণের মোল সংখ্যা, নিচে থাকে অম্লের মোল সংখ্যা, রাইট? এবার আসো আমরা অম্লের মোল সংখ্যা কিভাবে নির্ধারণ করতে হয় সেটা শিখি। কিভাবে ভাইয়া? ধরো পাত্রের মধ্যে বলে দিল যে ভাইয়া পাত্রের মধ্যে এক্স আছে 20 মিলিলিটার আর ওয়াই আছে 15 মিলিলিটার। তুমি আমাকে বলো তো ওয়াই কতটুকু আছে, বলো তো ওয়াই কতটুকু আছে? ওয়াই মানে বেজ, বেজ আছে 15 মিলিলিটার। বুঝছো? ভালো করে বুঝছো।
আর এখানের মধ্যে কি হবে, অ্যাসিড কতটুকু দেখো আছে 20 মিলিলিটার। এখন একটা মজার বিষয় দেখো, আমি যখন অ্যাসিডের মোল সংখ্যা দিয়ে হিসাব করব তখন তো আমাকে অবশিষ্ট ধরে হিসাব করতে হবে। তাহলে আমি যদি অবশিষ্ট ধরে হিসাব করতে চাই অবশিষ্ট মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যার সূত্র হচ্ছে n = SV / 1000। ভাইয়া এখানে চিন্তা করো, আমার যে ভি এর মানটা, এই যে দেখো এখানের মধ্যে যে আয়তনের মানটা কত বসাতে হবে বলো তো, আয়তনের মান কত বসাবো, আমার ছিল 20 কিন্তু সে তো 15 মিলিলিটার ওয়াই এর সাথে বিক্রিয়া করলো, তাহলে আসলে কি এর 20 আছে নাকি আমাকে আসলে সত্যি ঘটনা এরকম 20 - 15 করার পর আমি যেটা পাবো সেটাই হবে আমার অবশিষ্ট? বলো তো আমাকে একটু, বলো তো আমাকে, আমাকে কি এই অবশিষ্ট দিয়ে করতে হবে না? অর্থাৎ 20 - 15 করলে 5 আসে, তাহলে আমি এটার যখন নির্ধারণ করবো আমি কি এখানে 5 বসাবো না? বলতো, এটা নিয়ে একজন গ্রুপে পোস্ট দিছিল কেন বিয়োগ করা হলো, কারণ এই খাটটুকু তো এই অ্যাসিডের 15 মিলিলিটারকে বিনষ্ট করে দিয়েছে, এর 15 মিলিলিটার এর 20 মধ্যে 15কে বিনষ্ট করে দিয়েছে, বাকি যতটুকু থাকে আমরা না পড়লাম অবশিষ্ট মোল, তাহলে এর 15 যদি এর 15কে বিনষ্ট করে দেয়, নষ্ট করে ফেলে, তাহলে এর কিন্তু আর 15-র মধ্যে মানে বিয়োগ করে দিলে আর 5 মিলিলিটার অবশিষ্ট থাকে। সবাই কি এই ঘটনাটুকু বুঝছো? বুঝতে পারছি যে কেন আমি এইটা কিন্তু অবশিষ্ট, কারণ আমার কি হইলো বলো ভাইয়া, আমার আসলে এখানের মধ্যে এই যে দেখো 15 মিলিলিটার এখান থেকে আসলে বিয়োগ করে দিলাম, কারণ 15 মিলিলিটার এটা এটার বিনষ্ট করে দিছে। এখন আরেকটা মজার প্রশ্ন আছে ভাইয়া, এখানে ঘনমাত্রা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, ঘনমাত্রা নিয়ে প্যারা নেই। এখন ভাইয়া লবণ এখানে কতটুক তৈরি হয়েছে, লবণ নিয়ে না কোনো ইনফরমেশন দেয়া থাকবে না, লবণ দিয়ে কোনো ইনফরমেশনই দেয়া থাকবে না, তবে লবণ দিয়ে আসলে প্যারা নাই। দেখো মজার বিষয় ভালো করে খেয়াল করো, দেখো যদি এরকম হয় এক্স আর ওয়াই বিক্রিয়া করে এখানে এক্স ওয়াই তৈরি হয়েছে, আচ্ছা ছোট্টবেলা না আমরা পড়ছি এই বিক্রিয়া থেকে আমরা কি শিক্ষা নিলাম, 1 মোল এক্স 1 মোল ওয়াই এর সাথে বিক্রিয়া করে 1 মোল এক্স ওয়াই তৈরি করে, তাহলে আমরা কি বলতে পারি এর পরিমাণ যদি 15 মিলিলিটার থাকে তাহলে কি হবে 15 মিলিলিটার, এই যে ক্ষার এইটা 15 মিলিলিটার অ্যাসিডের সাথে বিক্রিয়া, অবশিষ্ট না বিক্রিয়া করে এখানে 15 মিলিলিটার উৎপন্ন করবে। হবে কি হবে না বলো, এটার 1 মোলের সাথে এটা 1 মোল বিক্রিয়া করে যদি 1 মোল তৈরি করে, তাহলে এটার 15 মিলিলিটার, এটা ধরো দেয়া আছে এটার 15 মিলিলিটার, এটার 15-র সাথে বিক্রিয়া করে এখানে কত তৈরি করবে 15, বাট এখানে কিন্তু আসলে হিসাবটা কি করতে হবে, এটা অবশিষ্ট ধরতে হবে, এটা ধরো দেয়া ছিল 20, আমি যেটা একটু আগে দেখাইলাম, যার কারণে এর হিসাবটা এরকম হবে। আসলে পুরো সিনারিও, ম্যাথের সিনারিও এইটা ভাইয়া, ম্যাথ যখন তোমার গাইডের মধ্যে করে এভাবে করা যে এইটার মোল সংখ্যার সাথে এটা বিয়োগ করে দিয়েছি আর এইটা কতটুকু, এটা যতটুকু উৎপন্ন হয়েছে সেটার পরিমাণ। বলো দেখি বুঝতে পারছি, এইটা বিয়োগ করার কারণ আমি এটা অবশিষ্ট ধরবো, অবশিষ্ট ধরবো কারণ এটা 20-এর মধ্যে 15 মিলিলিটার কি হয়েছে বিক্রিয়া করে ফেলছে। দুপুরে খাওয়া দাওয়া বাদ দিয়ে ক্লাস করতেছো, থ্যাংক ইউ, আমিও খাইনি। সিএম ভাইয়া তো ম্যাথ দেখায়নি, বলো দেখি বুঝাতে পেরেছে কিনা, বলো 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 বুঝাতে পেরেছে কিনা বলো। আহারে মিথিলার জন্য খারাপ লাগছে, আমিও খাইনি বাবা, আমি ক্লাস নিতে আসার আগে সত্যি বলতে কফি আর একটু বিস্কিট খাইছি। বলো তো দেখি বোঝাতে পেরেছি কিনা মিথিলা। এই যে শারিকা ইসলাম, যাক আজকে থেকে বলো যে দুপুরে না খেয়ে ক্লাস করতেছি, কালকে থেকে কিন্তু বলতে পারবা না যে ভাইয়া দুপুরে না খেয়ে ক্লাস করতেছি, বলো রোজা নাই। আচ্ছা নিতু নয় বলছে ভাইয়া আর একবার বুঝান, বুঝাচ্ছি। চলো আমরা একটা ম্যাথ সলভ করি, এই ম্যাথটা সলভ করি। তোমরা কেউ একটু বলো তো এটা হাজারিনাক স্যারের বইয়ের কত নাম্বার পেজে দেয়া আছে, এই ম্যাথটা সলভ করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা হাজারিনাক স্যারের বইয়ের একটা ম্যাথ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করতে পারো এটা হাজারি স্যারের কত নাম্বার ম্যাথ বা কত নাম্বার পেজ। বুঝাইতে পারছি হাজারিনাক স্যারের বইয়ের কত নাম্বার পেজ? হ্যাঁ সব সময় বিয়োগ হবে ভাইয়া, বুঝাই দিব ম্যাথ করি, ম্যাথ করতে করতে রয় বুঝাই দিব ভাইয়া, ম্যাথ আছে তো, ম্যাথ করার সময় বুঝতে পারবে।
কোনো সমস্যা নেই। দেখো এখানের মধ্যে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কেউ বলতে পারবা? এখানের মধ্যে একটা অ্যাসিড দিছে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা কেউ বলো তো দেখি, কে পারো বলো দেখি। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, এই যে 517 নাম্বার পেজ, অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা বলো তো। খাত থেকে কেন বিয়োগ করবা? পিএইচ নির্ণয় করলে তো খার বেঁচে থাকে না, তো খাত থেকে তো বিয়োগ করতে পারবা না, শুধু অ্যাসিড থেকে। ম্যাথ করো, 2-3টা ম্যাথ করো, সকল কনফিউশন চলে যাবে। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কে বলতে পারবা? কেউ বলতে পারো না? তোমরা বলো, ততক্ষণে আমি এটা পাত্র আকারে কল্পনা করি। দশ ml 0.1 মোলার। প্রশ্ন বলছে পিকে এর মান দিছে 4.76। দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলছে। দেখো দ্রবণের পিএইচ যখন আমি নির্ণয় করব, আমি এটা একটু রাফ করতেছি, ধরো এইদিকে, তোমরা অ্যাজ ইউজুয়াল করো ভাই, আমার এখানে জায়গা কম। আমরা আচ্ছা বলো তো, এই দুইটা দ্রবণ যদি মিশ্রিত করি, এই মিশ্রিত দ্রবণের পিএইচ কি বাফার দ্রবণ হবে কি হবে না? কিভাবে বুঝবো ভাইয়া? আবারও বলতেছি, এইটা যদি লাস্টে COOH থাকে, এই অ্যাসিডটা হয়ে যায় উইক, আর এই যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকলে সেটা হচ্ছে স্ট্রং বেস। স্ট্রং কি হবে? স্ট্রং। বুঝাইতে পারছি? এটা হচ্ছে উইক, ওইটা স্ট্রং। উইকের সাথে যদি স্ট্রং দিয়ে দেয়, তাহলে মনে রাখবা এই যে দ্রবণটা সেটা হয় কি বাফার সলিউশন। বুঝাইতে পারছি? তাহলে এই যে বাফার সলিউশনটা তুমি দেখতেছো না, বাফার সলিউশনের পিএইচ এর মান কত হবে? পিএইচ সমান সমান পি অফ কে এ প্লাস লগ, উপরে কি হবে? উপরে হবে হচ্ছে গিয়ে লবণ, আর নিচে কি হবে? নিচে হবে অম্ল। কেন? কারণ যদি হয় যেইটা দুর্বল প্রকৃতির হয়, দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এটা পিএইচ কেন? পিওএইচ ও তো হইতে পারতো, কারণ এখানে তো সোডিয়াম হাইড্রোক্সাইডও আছে। কি পড়েছো? বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। যেই ধর্মের বাফার দ্রবণ হয়, এটা নির্ধারণ করব যে দুর্বল কোনটা। দুর্বল প্রকৃতির যদি অ্যাসিডটা হয় যদি দুর্বল, তাহলে বাফার দ্রবণটা হচ্ছে পিএইচ নির্ণয় করতে হয়। আর ক্ষার যদি হয় দুর্বল, সেই ক্ষেত্রে পিওএইচ নির্ণয় করতে হয়। বাট এ যাবৎকালীন সবসময় পিএইচ নির্ণয় করতে বলছে। পিওএইচ হাতে গোনা 2-1 ছাড়া তো আসেই নেই আসলে। সবসময় দেখবা দুর্বল আসলে অ্যাসিড দেয়া আছে, তাহলে দুর্বল অ্যাসিড দিলে বুঝতে হবে এটা অম্লীয় বাফার দ্রবণ। বুঝাইতে পারছি? ওমা, সামিয়া সুলতানা মিম বলছে ভাইয়া বুঝবো কিভাবে কোনটা সবল কোনটা উইক? এরে তো মারবো ধরে। সামিয়া, তোমাদেরকে আমি একটা সম্পূর্ণ ক্লাস করাইছি না সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডের? সামিয়া সে সি 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 সামিয়া, তোমারে আমি ভালো ভাবতাম। সামিয়া রে, সামিয়া তোমারে আমি ভালো ভাবতাম রে বাবা, তুমি এটা কিটা করলা? ক্লাস না করে এসে সর্বনাশ হয়ে যে। দেখো প্রশ্নের মধ্যে পি কে এর মান দেয়া আছে। সামিয়া, আল্লাহ রে, এর উত্তর কি হয়? এটার মান কত হবে? 4.76। পড়াশোনা ফাঁকিবাজি করো কেন? ফারদিন ভাইয়া করাইছে না একটা ক্লাস, ও আবার কপি পেস্ট করতেছে। ও যে ক্লাসটা করে নাই ফাঁকিবাজি করছে, ও আবার কপি পেস্ট করতেছে। ভাইয়া কিভাবে চেনবো, কিভাবে চেনবো আমি কোনটা দুর্বল? আপাতত চেনাই দেই। লাস্টে যদি কখনো তোর জন্য এই যে যা বলে দিলাম, লাস্টে কখনো COOH দেখলে এটা হচ্ছে উইক হয়, উইক অ্যাসিড, উইক অ্যাসিড। আর
আপাতত লিখ, এখন তো আর ওই ক্লাস করবি না। এই দুইটা হচ্ছে স্ট্রং বেস। কি বেস? স্ট্রং বেস। সামিয়া রে সামিয়া, মান সম্মান দিলি তো ডুবাইয়া। হ্যাঁ, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই কয়েকটা অন্তত লিখে রাখ। আহারে সামিয়া, এই যে এই কয়েকটা লিখে রাখো। এই কয়েকটা আপাতত বাফার সলিউশন, এটা দিয়ে বুঝবা। এই যে দেখো উইক অ্যাসিড, উইক অ্যাসিড, এই যে দেখো সি ডাবল এইচ থাকলে উইক অ্যাসিড, আর এটা থাকলে উইক বেস একটাই, আর স্ট্রং এই দুইটা। ক্লাসটা করে নিও বাবা। ঠিক আছে, এবার আসো, দুইটা যখন আমরা মিশাবো কি লিখবো ভাইয়া বলো তো? দুইটা জিনিসের বিক্রিয়া, প্রথম ধাপ দুইটা জিনিসের বিক্রিয়া করবা, CH3 COOH, তারপরে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে কি তৈরি হবে? বিক্রিয়াটা তো অন্তত পারো। বলছে ভাইয়া আমাদের তো 12টা বেজে গেছে, এহসানুল হক মিলন এডুকেশন মিনিস্টার হয়ে। কিসের 12টা? তুমি পরীক্ষার হলে যাবা কি পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে? তুমি যদি পরীক্ষার হলে উত্তর করতে পারো তাহলে তো তোমাকে কে আটকাবে? তুমি যদি এখনই ভাবো মিলন স্যার তো এসে আমার তো একদম খুলি উড়াই দিবে, তো তুমি তো আগে থেকে নকল করার পরিকল্পনা করে যাচ্ছ। পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলে ভালো করবা, এছাড়া ভালো করা সম্ভব না। তাহলে এখানে কি তৈরি হবে বলো? এই যে প্রথম পার্টটুকু দেখতে পাচ্ছ তুমি, CH3COO, এই যে এই পার্টটুকুর সাথে এই যে এই Na, এই পার্টটুকু মিলে কি তৈরি হবে বলো তো ভাইয়া? এই দুইটুকু পার্ট মিলে আসলে উৎপন্ন হবে CH3COO Na। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের লবণ। আর এখানের মধ্যে এক্সট্রা কি তৈরি হবে? পানি। এটা কি? এটা আমাদের সল্ট অথবা লবণ। বুঝছি বিক্রিয়া? বুঝছি। এবার আসো, তুমি আমাকে বলো কিভাবে কাউন্ট করবা আসলে। প্রথম কাউন্টটা দেখো, দেখো তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানের মধ্যে যারা একটু আগে বুঝো নাই তাদেরকে বললো, এইটার 1 মোল, এইটার 1 মোলের সাথে বিক্রিয়া করে এটা 1 মোল তৈরি করলো না? এটা তো 6, 7 এর বা 9, 10 এর তো একটা বেসিক ধারণা। এইটা কতটুকুর সাথে সমতা করলে এটার 1 মোলের সাথে এটা 1 মোল বিক্রিয়া করে এটা 1 মোল তৈরি করছে? এইটুক তো বুঝছি, বুঝি নাই? এইটুক তো বুঝছি। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তার মানে আমি যদি বলি ভাইয়া এটার 1000 মোলের সাথে এটার 1000 মোল বিক্রিয়া করলে এটা 1000 মোল তৈরি করবে, রাইট? এই যে দেখো এটার যদি 1000 মোল এটার 1000 এর সাথে বিক্রিয়া করে এটা কি হবে? 1000 মোল তৈরি করবে। স্বাভাবিক, কারণ এটার একের সাথে এটা এক বিক্রিয়া করে এটা এক তৈরি করে। বুঝো, যারা বুঝো নাই আসলে, হয়তো বা পরে আবার বুঝবো, বলবা ভাইয়া বুঝি নাই, তখন কিন্তু বুঝাবো না, এখন মনোযোগ দাও। তাহলে বলো তো এটা কতটুকু ঘনমাত্রা আছে? 0.1 মোলার। এটা কতটুকু ঘনমাত্রার আছে? 0.1 মোলার। তাহলে কি আমি বলতে পারি এইটার 0.1 মোলারের সাথে এইটার 0.1 মোলার বিক্রিয়া করে এটার 0.1 মোলার উৎপন্ন করবে? বলো এই লাইনটা বুঝছো কিনা বলো। পরীক্ষার মধ্যে সবসময় দেখবা এই দুইটার মোল সংখ্যা, সরি ঘনমাত্রাটা সেম দেয়া আছে। এটা 5 দিলে এটাও 5 দেয়া, এটা 10 দিলে এটাও 10 দেয়া। গাইডগুলোতে সলভ করবা, এটা সবসময় এটার যতটুকুর ঘনমাত্রা এটার ঠিক ততটুকু ঘনমাত্রাই দিবে। ভাইয়া যদি কখনো না দেয় এটা পরিমাণগত রসায়নে পড়বো, তখন 1 মোলার 0.1 মোলার করে নিতে হবে S1V1 = S2V2 দিয়ে। ওইটা আমরা দেখবো ইনশাআল্লাহ পরবর্তীতে। কাহিনীটা কি বুঝছি? ঘনমাত্রা বুঝছি? সবাই বুঝছি বলো, এইটুক পর্যন্ত বলো, সবাই বলো আগে বুঝছো কিনা। ঘনমাত্রার কাহিনী বুঝছো? কেন এটা সবগুলাতে লবণটাও 0.1 মোলার হইলো?
ঠিক আছে, এবার দেখো কাহিনীটা কি, দেখো কম দেয়া আছে কোনটা, আয়তন কম কোনটার, এটা তো ঘনমাত্রা, মানে এটা তো কিসের মান, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এটা তো ঘনমাত্রা এস এর মান দিলাম, এটা তো ঘনমাত্রা এস এর মান লিখলাম, এটা ঘনমাত্রা কি, এটা আমি তোমাদের প্রথমে একটা বুঝো, পরের গুলো অটোমেটিকলি করতে পারবা, মানে এইগুলো কিসের মান, এস এর মান বা ঘনমাত্রার মান, জাস্ট লিখে দিলাম যাতে তোমরা বুঝো, বুঝছো? মোল কেন সেম, মিথিলা 9-এ ভর্তি হইতে হবে, তোমাকে 9-এ ভর্তি হইতে হবে, তুমি বিক্রিয়া করো নাই, তুমি কখনো বিক্রিয়া করো নাই মিথিলা এভাবে, কয় মোল সংখ্যা কেমন, যদি এরকম থাকতো ম্যাগনেসিয়ামের সাথে এরকম ক্লোরিন বিক্রিয়া হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হইতো, তাহলে আমরা কি বলতাম, এটার 1 মোল ম্যাগনেসিয়াম একটা মানে কি 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এইটা যদি না বুঝো, এইটা এই দুইটার পরিমাণ যতটুকু থাকে ওইটার পরিমাণ ঠিক ততটুকুই থাকে, যার কারণে আসলে এখানে দেখো এখানের মধ্যে কি ছিল, এখানের মধ্যে লবণের কোনো পরিমাণ ছিটা ফোটা কিছু দেয়া নাই, কিন্তু আমরা কিভাবে বুঝবো লবণ কত দেয়া, মানে এখানে 0.1 মোলার, এখানেও 0.1 মোলার, তাহলে এটার 0.1 মোলার সাথে এটা 0.1 মোলার বিক্রিয়া করে এটা 0.1 মোলার তৈরি করবে। তোমাদের জন্য তো সিয়াম ভাইয়ের একটা বিখ্যাত ডায়লগ দেয়া লাগে, তোমাদের মানে ক্লাস 10-এর সার্টিফিকেট না, 8-এরও সার্টিফিকেট না, পিএসসি পরীক্ষা দিছো না, প্রাইমারি স্কুল সার্টিফিকেট, ওটা জমা দিয়ে ক্লাস 1-এ ভর্তি হও। দেখো এবার আসো, এবার দেখো, এবার আমরা আয়তন নিয়ে আলোচনা করব। আয়তনের ক্ষেত্রে দেখো তো কোনটা কম দেয়া আছে, এটা কম আয়তন না 4, এটা কি একটু বেশি আয়তন দেয়া না বলতো 10, তাহলে আমি তোমাকে কি বলছি, দেখো কমটা নিয়ে আলোচনা করব, কারণ লাস্টে কে বেঁচে আছে সেটা দিয়েই পিএইচ নির্ণয় করতে হয়, বলছিলাম না যে বেঁচে থাকে সেটা দিয়ে আসলে পিএইচ নির্ণয় করতে হয়। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে বুঝো এই জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট, তুমি আমাকে বলো, এখানের মধ্যে বলো ভাইয়া তুমি আমাকে, এখানের মধ্যে কতটুকু আছে বলো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড 4 মিলিলিটার, তাহলে এর আয়তন 4 মিলিলিটার, এটা কি হবে 4 মিলিলিটারের সাথে বিক্রিয়া করে এটা কি 4 মিলিলিটার তৈরি করবে না? এখন যারা বলতেছো যে ভাই আমি 10 মিলিলিটার কেন ধরলাম না, ভাই এটা 10 মিলিলিটার, এটা যদি 10 মিলিলিটারের সাথে বিক্রিয়া করে, প্রশ্নের মধ্যে তো 10 দেয়া নাই, সবসময় কম আয়তনটা দিয়ে হিসেব করতে হয়, কম আয়তন, কারণ যেটা বেশি থাকে সেটা দিয়ে তুমি পিএইচ নির্ণয় করবে। তাহলে দেখো প্রশ্নের মধ্যে কি দেয়া ছিল, আয়তন দেয়া ছিল 4 মিলিলিটার, তাহলে এটার 4 মিলিলিটার, এই যে এটার 4 মিলিলিটার, এটা 4 মিলিলিটারের সাথে বিক্রিয়া করে কি এখানে 4 মিলিলিটার তৈরি করবে কি করবে না বলো তো, বলো দেখি, করবে কি করবে না বলো, বলো বলো, এটার 4 মিলিলিটার, এটার 4 মিলিলিটারের সাথে বিক্রিয়া করে এটা 4 করবে কিনা, সহজ হিসাব, কিনতে পারো, প্রথম পত্র দ্বিতীয় পত্র কিনতে পারো, অক্ষর পত্রটা ভালো প্রথম পত্রের জন্য। আহারে হিমেল সরকার মাত্র ঢুকলো, তুমি হিমেল তুমি না 15 মিনিট আগে বলছো যে ভাইয়া মাত্র বাসায় ঢুকলাম, 15 মিনিট পর আবার বলতেছো মাত্র বাসায় ঢুকলাম, তোমার বাসার কি গেট থেকে কি, মানে বাসার বাইরের দরজা থেকে কি মেইন গেট কি 15 মিনিটের রাস্তা? হিমেল ধরো তোমার বাসার একটা মেইন গেট থাকে আর একটা ঘরের দরজা থাকে, তোমার বাসার মেইন গেট থেকে কি তোমার ঘরে যেতে 15 মিনিট সময় লাগে? তাহলে তোমারটা তো বাড়ি না রে বাবা, রাজবাড়ি। ওয়াও, 15 মিনিট আগে বলছে ভাইয়া বাসায় আসলাম রাখলাম, তখন বললাম যে আচ্ছা ভাইয়া কষ্ট করে করো, আবারও কমেন্ট করতেছে ভাইয়া মাত্র আসলাম বসলাম। তোর কলেজ কয়বার যাস বাবা, দিনে কয়বার কলেজ যাস? দেখো ভালো করে খেয়াল করো, এবার দেখো এইটা তো বুঝলাম ভাইয়া, কিন্তু যদি আমি পিএইচ হিসেব করি তাহলে কি অবশিষ্ট নিতে হবে না বলতো ভাইয়া? অম্লটা কিভাবে হিসাব করতে হয় বলতো? অবশিষ্ট, এটা মনে আছে বলছিলাম, অবশিষ্ট অম্লের মোল সংখ্যা, অবশিষ্ট অম্লের মোল সংখ্যা, বুঝতে পারছি? তাহলে এখানে যদি আমার আছে কতটুকু 10, 10 থেকে 4 যদি বিয়োগ হয় তাহলে আমি কি 10 থেকে 4 বিয়োগ আগে কতটুকু ছিল 10 দেয়া ছিল প্রশ্নে, কতটুকু বিক্রিয়া করবে 4, যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা 4 মিলিলিটারকে বিয়োজিত করে দিবে, তাহলে এটা যেটা থাকবে সেটা হবে কি বলতো, এটা হবে আমার অবশিষ্ট।
বুঝাইতে পারছি? কারণ আমাকে অবশিষ্ট দিয়েই ঢুকাইতে হবে। ক্লিয়ার? আমরা কোনো বই থেকে স্লাইড তৈরি করি না, যখন যেটা মনে হয় ভাই, যেখান থেকে যেটা ভালো মনে হয়। কয়টা বই কিনবা বলো? আমার তো যখন যেটা ভালো লাগে তখন সেটা দিয়েই করি। হাজারি নাকসারি কিনে ফেল তোমার মনে হইলে। আমার ভাই আমরা এমন ভাবে পড়াবো যে তুমি যে কোনো বই কিনলে উত্তর করতে পারবে। এখন বই হচ্ছে নিজে পড়া, গুছায় পড়া, তোমার কাছে যেটা ভালো মনে হয়। আমারটা আমরা মাঝে মাঝে অক্ষরপত্র থেকে পড়াই, মাঝে মাঝে হাজারি স্যার থেকে পড়াই, যখন যেটা মনে হয় যেখানে সুন্দর করে দেয়া। এখন আসো, এখন আমরা একটা মোল সংখ্যা হিসেব করব। তাহলে বলো তো, অম্লের CH3COOH, এই যে অবশিষ্ট, এটা বইয়ের মধ্যে লেখা নাই, অবশিষ্ট CH3COOH এর মোল সংখ্যা কত বলো তো ভাইয়া? মোল সংখ্যা কত বলো? এর মোল সংখ্যা আমি একদম ডিটেইলসে লিখতে, n ইজ ইকুয়াল টু কি জানি, SV ডিভাইডেড বাই 1000। এস এর মান কত বলো? এস এর মান এখানে 0.1 নাই, যে দেখো এটা এস, তাহলে 0.1। অবশিষ্ট যেহেতু বলছে, এটা 10 থেকে 4 বিয়োগ করলে হয় কত? 6। আর নিচে কি থাকবে? 1000। তাহলে এখানে কি হবে? 0.006 মোল। বুঝাইতে পারছি বলো? বুঝাইতে পারছি? আবারও সেম ভাবে এখানে লবণ তো উৎপন্ন যতটুকু হয়েছে অতটুকু। তাহলে আমার পরে কি লাগবে? অম্ল আর লবণ লাগে, ক্ষার এখানে লাগে না। এর মূল সংখ্যা কত বলো? ঘনমাত্রা এর কত? 0.1। এখানে আয়তন কত আছে? 4 ডিভাইডেড বাই 1000, তাহলে কত আসবে? 0.004 মোল। এই তো ম্যাথ শেষ। বলো দেখি হিসাব বুঝছি কিনা। ও আচ্ছা, হিমেল তুমি মাত্র বাসায় আসছো, ঠিক আছে। বলো বুঝছো কিনা বলো। ঠিক আছে, এবার খালি মানগুলো বসিয়ে দিবা। এবার খালি কি করবা? এই যে সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিবা। পিএইচ সমান সমান পি কে এর মানটা দেয়া আছে 4.76 যোগ লগ। লবণের মূল সংখ্যা কত পেয়েছি দেখো, এই যে দেখো। জাস্ট এবার কি করবা? এই যে দেখো, লবণের মূল সংখ্যাটা এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিবা। অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যাটা এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিবা। জাস্ট মান দুইটা বসাই দিবা, আর কিচ্ছু করবা না। কি করবা? মান দুইটা শুধু কি করব? বসিয়ে দিব। তাহলে এর মান হচ্ছে 0.004, আর এর এটা হচ্ছে কত? এখন দেখো তো কত আসে ভাইয়া, যা আসবে তাই आंसर। কত আসে উত্তর বলো? বলো কত আসছে উত্তর বলো? বলো 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 কত আসছে বলো? ফোর পয়েন্ট ফাইভ। আমরান হোসেন, থ্যাংক ইউ। 4.58। যারা একটু হলেও মনোযোগ দিছো তারা বুঝতে পারছে, যারা মনোযোগে ঘাটতি দিছো তারা আবার বাসার মধ্যে ক্লাস করবে। কারণ এক ম্যাথ যদি আমি 1000 বার বলি, একটা ম্যাথে 6 মাস ধরে করতে পারবো। সেই ক্ষেত্রে তোমরা বাসায় করবে। এই সবাই তুলে নিয়েছো? এই পরবর্তীতে আমি কিন্তু এখন স্ক্রিন চেঞ্জ করব, পরে আবার বইলো না যে ভাই এখন আমি একটু স্ক্রিনশট তুলে নেই, একটু জায়গা দেন। কোশ্চেনের স্লাইড এইটাই, এই যে দেখো, এই যে কোশ্চেন এইটাই, এই যে দেখো, এই যে কোশ্চেন হাজারিন আক্সারের বইয়ে দেয়া আছে। এই যে দুইটা পাত্র,
দুইটা পাত্র দ্রবণকে মিশ্রিত করা হলে পিএইচ এর মান কত? ঠিক আছে, আমি স্লাইড সরাবো, 1 থেকে 5 গুনবো। 1 2 3 4 5। এই যে কোশ্চেন নাও, এই যে এটা 5 সেকেন্ড রাখবো। 1 2 3 4 5। ঠিক আছে, এবার আসো তোমাদের কাছে। ঠিক একইভাবে এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে একইভাবে তুমি এটা নির্ধারণ করবা। এখানের মধ্যে কি আছে? এখানের মধ্যে সব আগের মতোই, জাস্ট এর আগে পি কে এ দিছিল, এবার কে এ দিস। জাস্ট এখানে তুমি নির্ধারণ করবা এটা কি পিএইচ বের করবো না পিওএইচ। দেখো এটা দিছে শক্তিশালী ক্ষার আর হচ্ছে দুর্বল এসিড, যেটা দুর্বল হয় সেই হিসাবে আসলে পিএইচ নির্ধারণ করবা নাকি পিওএইচ নির্ধারণ করবা এটা বুঝবা। এখানে দুর্বল কোনটা? দুর্বল হচ্ছে এসিড। তাহলে এসিডে কি বের করতে হয়? এসিডে পিএইচ বের করতে হয়। পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ, এটা হাজারি নাকসারের বইয়ের প্রশ্ন, ওর নিচেরটাই 517 নাম্বার পেজে পরেরটাই। উপরে হবে লবণের মোল সংখ্যা, উপরে নিচে হবে অম্লের মোল সংখ্যা। জাস্ট মোল সংখ্যাগুলো বের করো আগেরটার মতো। পি কে মানে কি? মাইনাস লগ অফ কে এ। হ্যাঁ, এই পার্টটা তোমরা করবা, পরের পার্টটা তোমরা করবা। লগ কে এর মান কত? 1.8 গুণন মাইনাস লগ 1.8 গুণন 10⁻⁻5 প্লাস। এই পার্টটা তোমরা করো। তোমাদের জন্য সময় দিচ্ছি আমি 3 মিনিট। তোমাদের জন্য সময় 3 মিনিট থাকতেছে। 3 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করো। হাজারি নাকসারের বই দেখে উত্তর যদি করতে চাও করতে পারো, বাট দরকার নেই।
ঠিক আছে, চলো তাহলে প্রথমে কি করতে হবে, আগের মতো রাসায়নিক বিক্রিয়াটা জাস্ট করব। কি রাসায়নিক বিক্রিয়া করব ভাইয়া? এখানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এই যে দেখো, CH3 COOH, পরবর্তীতে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি তৈরি হবে? CH3 COONA। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে কি কতটুকু আছে এটা এখন হিসাব করি। চলো কিভাবে হিসাব করব ভাইয়া? হিসাবটা খুবই ইজি। দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোলার দেয়া আছে? 0.2 মোলার। তার মানে এর ঘনমাত্রা 0.2 মোলারের সাথে এটার 0.2 মোলার বিক্রিয়া করলে এটা 0. কতটুকু তৈরি হবে? 2 মোলারই তৈরি হবে, রাইট? এবার দেখো ভাইয়া আয়তনটা নিয়ে হালকা একটু কাহিনী আছে। আয়তন সবসময় পিএইচ হইলে খারেরটা দিয়ে হিসাব করব, যেটা কম থাকে। আমি বলছি যেটা কম থাকে সেটা দিয়ে হিসাব করতে হবে। তাহলে এখানের মধ্যে কম কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড 20 আর এটা ইথানোয়িক অ্যাসিড 50। তাহলে আমরা হিসাব করি 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড 20 মিলিলিটার ইথানোয়িক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করে 20 মিলিলিটার সোডিয়াম ইথানয়েড তৈরি করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, বুঝলাম আমি আয়তনও পাইলাম ঘনমাত্রাও পাইলাম, কিন্তু আমার এটা তো অবশিষ্ট হিসেব করতে হয়। আমার এখানে ছিল কতটুকু? 50। ইথানোয়িক অ্যাসিড ছিল কতটুকু? 50। কিন্তু 20 মিলিলিটার তো বিক্রিয়া করছে, তাহলে অবশিষ্ট কতটুকু থাকবে? 50 বিয়োগ 20। 50 বিয়োগ কতটুকু? 20। কারণ কি আমার সবসময় যেটা আমি হিসেব করব সেটা আমাকে অবশিষ্ট নিয়ে হিসেব করতে হবে। তাহলে এখন আমি জাস্ট কি করব? মূল সংখ্যা হিসেব করব। দুনিয়ার সহজ জিনিস বাবা, পারলে সোজা, না পারলে তো সারা জীবন কান্নাকাটি করবে। তাহলে এখানে কি হবে? CH3 COOH, এটার মূল সংখ্যা আমি শর্টে বলতেছি, N সমান সমান SB ডিভাইডেড বাই 1000 সমান সমান এখানে কত হবে? S মানে কি? ঘনমাত্রা 0.2, 0. আয়তন কতটুকু? দুইটা যদি বিয়োগ করি 30। এই দুইটা বিয়োগ করতে হবে কিন্তু, তাইলে না অবশিষ্ট পাবা। নিচে হচ্ছে 1000, তাহলে বিন্দু কোণ 6, 0.0 কতটুকু হবে? এটা এটা একটু বইলো তো মানটা। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে CH3 COON, এটার n এর মান কত হবে? SV ভাগ 1000। তাহলে দেখো ভালো করে খেয়াল করো, নিচে কত? নিচে হচ্ছে 1000 পাচ্ছি। এটার মান কত? ভালো করে বুঝছো, s এর মান ঘনমাত্রার মান হচ্ছে 0.2, 0.2। আয়তন 20 মিলিলিটার, 20 মিলিলিটার। তাহলে 0. কত আছে বলো তো ভাইয়া? 0. কত আসে বলো? এটার উত্তরটা দাও একটু। 4, 4 কে 0. কত আসে একটু দেখো তো ভাইয়া। আমি একটু ভাগ করি, কারণ উল্টাপাল্টা লিখলে আবার আগেরটার মতোই, আগেরটার মতোই কেন জানি বের হইলো। এটা তো 004। বুঝাইতে পারছি? এবার কি করব? খালি মান দুইটা এখানে বসাই দিব। লবণ কতটুকু? 0.004। এখন যা করো, এখানে যা আসবে যোগ বিয়োগ করে তাই অ্যান্সার। কত আসছে অ্যান্সার বলো তো ভাইয়া? কত অ্যান্সার আসছে? অবশ্যই মিস করছি। তুমি এতদিন কেন ক্লাস করনি ভাইয়া বলো? তুমি এতদিন কেন ক্লাস করনি তো বলো তো ভাইয়া? আব্দুস সামি, তুমি কই গেছিলা? তুমি বিবাহ করেছো? তুমি কি বিবাহ করেছো? দ্রবণ কতটুকু দেয়া আছে এটা তো ম্যাটার না ভাইয়া। দেখো প্রশ্নের মধ্যে বলছে, দেখো তোমরা যেটা নিয়ে আসলে এখন কনসার্ন আমি বুঝছি, যে 20 মিলিলিটারের সাথে 50 মিলিলিটার বিক্রিয়া করে 70 মিলিলিটার দ্রবণ তৈরি করা হয়েছে। আরে বাবা, একটা জিনিস তো সিম্পলি বুঝতে হবে, যে দেখো তোমারে যদি আমি বলি যে তোমার একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিতে
500 লিটার পানি ধরে, তোমার বন্ধুর আর একটা ট্যাঙ্কি আছে সেটাতে 200 লিটার ধরে, এই দুইটাতে মিশ্রিত করার পর কত লিটার ট্যাঙ্কিতে পানি ধরবে? হ্যাঁ, দুইটারে মিশ্রিত করলে ভাইয়া আমার 500 আমার বন্ধুর 200, 700 লিটারের ট্যাঙ্কি হবে না? এ তো মানে এটা তো ওয়ানের বাচ্চা পারে। এটা দিয়ে আমার কাজ কি? কোনো কাজ নেই তো। আমার কাজ কি দিয়ে? এইটা কতটুকু আছে, ওইটা কতটুকু আছে, মিশ্রিতর পর ট্যাঙ্কি তো এটা হবে 20 মিলিলিটার। একটা পাত্রের মধ্যে, একটা মগের মধ্যে 20 মিলিলিটার পানি আছে, এটার মধ্যে 50 আছে, মিশে আমি একটা শরবত তো 20 আর 50 তো 70ই হয়। এটা জাস্ট তোমার কনফিউজ করার জন্য দিছি। আরে সামি ভাই, আপনার কি শরীর খারাপ? শরীর খারাপ বলতে আমার গলাটা একটু ব্যথা করতেছে, খুব জোরে কথা বলতে পারতেছি না। হ্যাঁ, গলাটার এই জায়গাটা একটু ব্যথা করতেছে। বলো 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 বলো, সবাই কি বুঝতে পারছো? এখন থেকে ম্যাথ করতে পারবা? তোমাদেরকে আরেকটা ম্যাথ দেই। ঠিক আছে, আসো, অনেকবার বোর্ডে আসা এই প্রশ্নটা সলভ করো। যে এটাও হাজারিন আক্সারের বই থেকে। এইটা একটু করো তো দেখি আগে। উদ্দীপকের এ দ্রবণ, এ দ্রবণ, এই যে দেখো এ দ্রবণ, এ দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলছে। এটার জন্য তোমাদের 2 মিনিট সময়। দেখি এখন তোমরা বাফার দ্রবণ পাবা বাবা, এখন বাফার দ্রবণ বাসায় প্র্যাকটিস করলেই পারবা। না, তাড়াতাড়ি করো। আরে লবণের মূল সংখ্যা, লবণের অ্যানায়নের মূল সংখ্যা একই কথা, ধরে করলেই হইছে। ঠিক আছে, সুপার। যারা যারা পেরেছো তারা তো পেরেছো, যারা পারোনি তাদের জন্য আমি ম্যাথটা করে দিতে মন চাচ্ছে না, তবু আমি বলে দেই। মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, এটা তো আমি হাইড্রোজেন আয়নের মান এখানে বসাবো, কিন্তু কাহিনী হচ্ছে ভাই এখানে তো ঘনমাত্রা সরাসরি দেয়া আছে না। ঘনমাত্রা দেয়া থাকলেও লাভ নাই যদি তোমার প্রশ্নের মধ্যে কে এর মান দিয়ে দেয়। বুঝাইতে পারছি? তাহলে কে এর মান যদি দেয়া দেয়, প্রথমে দেখো হাইড্রোজেন প্লাস ইজ ইকুয়াল টু আলফা ইন্টু সি। তার মানে তোমাকে প্রথমে হাইড্রোজেন প্লাসের মান বের করতে হবে, কিন্তু আলফার মান তো দেয়া নাই। তাহলে আমি কি করব, এটার মধ্যে 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিব। তাহলে কি করব ভাইয়া, আমাকে আসলে আলফার মান বের করতে হবে। তাহলে কি জানি, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কয়ার সি। তাহলে ভাই এখান থেকে আলফা সমান সমান আলফা সমান সমান রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু, কে এর মান কত? কে এর মান প্রশ্নের মধ্যে দেয়া রয়েছে, কত দেয়া আছে? 1.8 গুণন 10 টু দি পাওয়ার -4। আর নিচে সি এর মান কত দেয়া আছে? 0.1। 0.1 এইখানে যে আলফার মানটা বেরোবে এটা নিয়ে এসে এখানে বসাই দিবা।
তাহলে এখানে আলফার মান কত হবে 1.8 গুণন 10⁻⁻5, সি এর মান কত 0.1, তাহলে এটার মান আসবে হচ্ছে 1.8 গুণন 10⁻⁻6। মানে আমি যদি হিসাব নিকাশ ভুল না করি তাহলে আমি কি হাইড্রোজেন আয়নের মানটা পেয়ে গেলাম। মানে হাইড্রোজেন আয়নের মান কি করব, হাইড্রোজেন আয়নের মানটা জাস্ট প্রশ্নের মধ্যে এখানে বসাই দিয়েছি। বুঝাতে পারছি, বুঝাতে পারছি। সো এই ম্যাথগুলো কিন্তু পারতে হবে ভাইয়া। সো বাফা দ্রবণের গ নাম্বারে কিন্তু এরকম পিএইচ দিয়ে দেয়, ঘ নাম্বারে আসলে এভাবে বাফা দ্রবণের ম্যাথ করতে বলে। হোপফুলি তোমরা পেরেছো। এবার আসো এই টাইপের প্রশ্ন। এই যে দেখো একটা বাফা দ্রবণ কিভাবে বুঝছে, ওই যে উইক অ্যাসিড, দুর্বল স্ট্রং ক্ষার দিয়ে দিছে। এখন দেখো ভালো করে খেয়াল করো, এখানে একটা ডিবেট আছে ভাইয়া। সেটা হচ্ছে ভাইয়া বলছে সি পাত্রে সামান্য পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। তো যখন তুমি ব্যাখ্যা করবা ভালো করে বুঝো, দুই ধরনের প্রশ্ন আসতে পারে, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, শুধু ব্যাখ্যা করো। বুঝতে পারছি? শুধু যদি বলে শুধু এই যে পরিবর্তন হবে কিনা, তখন তুমি বাফা দ্রবণের ক্রিয়া কৌশল দিবা। সিয়াম ভাইয়া পড়াইছে না বাফা দ্রবণের ক্রিয়া কৌশল। কি কৌশল? ক্রিয়া কৌশল। যে ভাইয়া হালকা পরিমাণ অ্যাসিড আর হালকা পরিমাণ ক্ষার যদি যুক্ত করা হয় দ্রবণের মধ্যে কি ধরনের পরিবর্তন হতে পারে। আর যদি তোমাকে বলে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, তখন তুমি কি করবা, গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলে পিএইচ, বাফা দ্রবণের পিএইচ নির্ণয় করবা, সাথে ক্রিয়া কৌশলটাও ছোট্ট করে ব্যাখ্যা করবা। বুঝছো আমার কথা? ক্রিয়া কৌশলটা ছোট, তাহলে তুমি কি হবা, একদম 4-4 একদম 100% পাবা। যদি তোমাকে কি বলে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলে, কিভাবে, যদি তোমাকে বলে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। আর যদি বলে শুধু ব্যাখ্যা করো, বললো যে ভাইয়া তুমি শুধু ব্যাখ্যা করো, তখন কি, যদি বলে শুধু ব্যাখ্যা করো যেমন এরকম, তখন শুধুমাত্র পারো কি পারো না বলো তো বাফা দ্রবণের ক্রিয়া কৌশল, পারো কি পারো। তবে কিছু কিছু বইয়ে দেখবা যে ভাইয়া এই যে মানের পরিবর্তন হবে কিনা কারণ সহ ব্যাখ্যা, কারণ মানে ব্যাখ্যাই, কিছু কিছু বইয়ে দেখবা কারণ ব্যাখ্যা করতে বলছে, সে প্রথমে বাফা দ্রবণের পিএইচটা নির্ণয় করছে, পরে আবার ক্রিয়া কৌশলটাও ব্যাখ্যা করে দিচ্ছে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বলো তো দেখি, তোমরা কি এইটার বাফা দ্রবণের, বলো আমাকে একটা কথা বলো, যে এখানের মধ্যে বাফা দ্রবণের পিএইচ এর মানটা নির্ণয় করতে হবে, পারবা? পারবা? বলো পারবা কি পারবা না বলো। সামিরা জান্নাত, স্নিগ্ধা বলছে আজকের ক্লাসটা ভালো লাগতেছে না, কেন ভাইয়া? ও আচ্ছা, স্নিগ্ধা বলছে যে, স্নিগ্ধার নামটা লিখি, সামিরা জান্নাত, সামিরা, সামিরা বলছে যে ভাইয়া আজকের ক্লাসটা ভালো লাগতেছে না, তার কারণ কি? সামিরা লিখছে আজকের ক্লাসে ফান নাই। কি নাই? ফান নাই। চলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সবাই নাচা শুরু করে দেই। চলো সামিরাকে আমরা বিনোদন দেই। চলো, আমরা তো ম্যাথটা শিখলাম, আমরা এখন কি করব, সামিরা যেহেতু তার মন ভালো নাই, ক্লাসটা ভালো লাগতেছে না, কারণ আজকে অনেক পড়ায় ফেলছি, রাইট? তাহলে আমরা এখন কি করব, মজার আমরা এখন কার্টুন দেখতে পারি, রাইট? এই যে দেখো, ওমা এটা তো সাউন্ড নাই, আরে ফানটা দিতে পারলাম না রে, কারণ কি ভাই, সাউন্ড আসতেছে না। কি হবে এখন, কি হবে? সামিরাকে আমরা এখন মজা দিব কিভাবে ক্লাসের? সামি এ তো অনেক অনেক, আমরা অনেক কাজ করি, আমরা এইটা দেখি, অনেক ফান। ম্যাথ পারি আর না পারি, ক্লাসের মধ্যে প্রচুর ফান করতে হবে, প্রচুর ফান। ওয়াও মজা হচ্ছে, ক্লাসে অনেক ফান, ইয়ে ক্লাসে ফান করতে আসছি, ইয়ে
পরীক্ষার হলে উত্তর পারি আর না পারি, ক্লাসে হবে প্রচুর ফান। উফ, এই যে এরকম ফান, মজা। আরে সেই ক্লাসের পর পরীক্ষার হলে ঠিক এমনি উড়ে যাবে। হ্যাঁ, এই যে দেখছো, ফান করে দেখো, ফান করে সে তো এদেরকেও কারা ফেলাইছে। ওরে বাবা, ফান করছে। এই যে সামিরা, এটা হচ্ছে সামিরা বাবা। এগুলো তোমরা তোমরা কি করলা জীবনে, বলো জীবনে কি করলা? হ্যাঁ, সাউন্ড কোথায় মিউট করা? না এখানে সাউন্ড, এই যে সাউন্ড তো দেয়া, কোথায় মিউট করা? এই যে এখানে মিউট করা মনে হয়, দেখি তো এবার। মজা। এই হচ্ছে আমাদের সামিরা। একজন বলছে, আমান হোসেন বলছে ক্ষুদায় তো হাসি আসতেছে না, কোনো সমস্যা নেই, ক্ষুদায় যার হাসি আসতেছে না তার জন্য আজকের ক্লাস। কিভাবে ভাইয়া? চলো হ্যাঁ, চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে এই রাক্ষস মহিলাটি পাকিস্তানের খান বাবার সাথে সাথে উলার সামনেকেও পিছিয়ে ফেলে দিয়েছে। আসলে এই মহিলাটি বিজ্ঞানের খাবার একাই খেয়ে ফেলতে পারে, আর সে 10 কেজিরও বেশি মাটন এক বছরে খেয়ে ফেলতে পারে। তাছাড়া এই মেয়েটি 20 কেজি চিকেন বিরিয়ানির সাথে সাথে একটি বড় থালার মধ্যে রাইস এবং মাটন টুসটুস করে খেয়ে নেয়। আর এই মেয়েটি 50 কিলো করে রসগোল্লা এক বছরে একাই খেয়ে ফেলে। এতটুকুই নয় বন্ধুরা, মেয়েটি প্রতিদিন এভাবেই খেয়ে থাকে, আর সে খাওয়া দাওয়ার বেলায় সবার সাথে কম্পিটিশন করে থাকে। সবাই মেয়েটিকে একটি লাইক করে দেয়। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই রাক্ষস মহিলা। আচ্ছা, এখন কি ভাই, বিয়ে শাদী করছি, একটা চাকরি করি আমি 10 মিনিট স্কুলে, তো চাকরিটা খাইছ না আমার। কইতেছে ভাই ডিজে সং দেন, বুঝতে পারছো আমার কথা? কয় যে ডিজে সং দেন, তোরা বাড়িতে যা ডিজে সং দেখ। এই যে এই ম্যাথগুলো করে ফেলবা তোমরা, আর পড়াবো না আজকে, ছেড়ে দিব। এই ম্যাথগুলো করে ফেলবা, বুঝাইতে পারছি? এই ম্যাথগুলো বাসায় করে ফেলবা। ক্লিয়ার? সামিরা কোথায়? স্নিগ্ধা কোথায়? মজা পাইছো? চিল হইছে? মজা হইছে? ওই মামা চিল প্লিজ। এই যে দেখো, এখন বাসার মধ্যে যত টাইপের পিএইচ, এই যে দেখো, এই যে এ এবং বি দ্রবণ, এ বি দ্রবণের মিশ্রণের প্রকৃতির পিএইচ নির্ণয় করো, বাসায় করে ফেলবা, একটু প্র্যাকটিস করবা, বুঝছো? এই যে এগুলো প্র্যাকটিস করবা, বুঝতে পারছো আমার কথা? এই জিনিসগুলো অনেক ম্যাথ আসে। এই যে দেখো, ক্রিয়া কৌশলটা তোমাদের সিএম ভাই এমনি পড়াইছে না? ক্রিয়া কৌশলগুলো পড়বা এভাবে, ক্রিয়া কৌশল কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। বুঝতে পারছো না আমার কথা? বুঝাইতে পারছি? সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। তোমরা এমনি বোরিং হয়ে গেছো, কি করবো এখন? আমি পড়ানোর জিনিস যদি পড়ানো এমনি দুপুর সময় কেউ পড়াশোনা করে না বাবা। এই দুপুর সময় টাইমটাই বোরিং টাইম, তার উপরে আজকে করাইছে এই যে পিএইচ এর মতো এরকম খারাপ খারাপ কিছু ম্যাথ। হ্যাঁ, তো তোমার তো বোরিং লাগবেই, স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে হাজারি এবং নাকসারের, একটু ভালো করে শুনো, ইম্পর্টেন্ট কথা। হাজারি ও নাগ স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ সলভ করতে চাও? বলো, শিলনী এমসিকিউ সলভ চাও কিনা বলো? হাজারি নাগ স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ সলভ করতে চাও কিনা? বলো 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 বলো। ফ্রিতে, এটা কোনো ক্লাস না, এটা হচ্ছে, এটা তোমাদের জন্য দাওয়াত দিয়ে দিলাম। যাও, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, আগামীকালকে আছে। হ্যাঁ, মানে আমরা প্রথমে তোমাদের জন্য, শুনো ভাইয়া, এটা বেসিক্যালি ক্লাসটা এইচএসসি যারা 26 সালে পরীক্ষা দিবে তাদের জন্য,
তাদের দ্বিতীয় পত্রের পরীক্ষা হচ্ছে টেস্ট পরীক্ষা, তারপরে আমি প্রথম পত্রেরটা দিয়েছি যাতে করে তোমরা ক্লাস করতে পারো। তোমাদের জন্য দিয়েছি এই যে দেখো গুণগত রসায়ন, হাজারিনাক স্যারের বইয়ের যত এমসিকিউ আছে সব সলভ করাই দিব ইনশাআল্লাহ। এই অধ্যায়ের উপর 3টা মানে মোটামুটি এমসিকিউ এর সংখ্যা হচ্ছে গিয়ে 100টার উপরে আছে। সো 150-200 থাকতে পারে আর কি, আমার মনে নাই, আমি স্লাইড বানাই ফেলছি, 200 এমসিকিউ এর মতো আছে। বুঝতে পারছো আমার কথা? সো এইগুলো এমসিকিউ সলভ করাই দিব যদি যতক্ষণ তোমরা করতে পারবা, তারপরে পরের দিন বাকিটুকু শুরু করব। সো এটা হচ্ছে কবে আছে ভাইয়া? এটা আগামী কালকে আছে, মাগরিবের প্রথম রমজানেই, ঠিক সন্ধ্যা। তোমাদের আজান দিবে 6টায়, নামাজ 6টা20, 30-এর মধ্যে শেষ, 45, 6টা45 PM মানে সন্ধ্যা। হ্যাঁ ভাইয়া, কোথায় লাইভ নিবেন? তোমাদের বড় ভাইয়া আপুদের জন্য একটা গ্রুপ আছে, ওইটাতে একটু অ্যাড হয়ে যাও। গ্রুপটা এটা বেসিক্যালি তোমাদের বড় ভাইয়া আপুদের জন্য, বাট তোমরা করবা। গুণগত রসায়ন দিব, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম দিব, রাসায়নিক পরিবর্তন এই অধ্যায় দিব, পরিবেশ রসায়ন দিব, যতটুকু পারি। এইচএসসি 26, এটা এইচএসসি এভাবে না, এইচএসসি 26 এস সুপার নাকি স্টার স্টুডেন্ট গ্রুপ? দাঁড়া আমি একটু দেখি। দেখি এইচএসসি 26 স্টার স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছো আমার ফোনের মধ্যে, যদিও বা একটা গ্রিন লাইন পড়ে গেছে এত কষ্টের ফোনে, যাই হোক। এই যে দেখতে পাচ্ছো না গ্রুপটা, এরকম ছবি দেয়া আছে, এই যে দেখো ভালো করে দেখো, এই যে দেখো এই গ্রুপটা, এই গ্রুপে হবে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস। তোমরা কি এখানে কেউ জয়েন আছো? জাস্ট জয়েন হইও। মানে বলতে পারো ভাইয়া সারাদিন খাওয়া দাওয়া মানে রোজা থাকার পর সারাদিন থাকার পরে তো আমি পড়বো না, একটু রেস্ট নিবো। হ্যাঁ রেস্ট নিবা, এই জন্যই আসলে এটা দিছি। এমসিকিউ ক্লাস কি করবা তুমি? জাস্ট শুয়ে শুয়ে, মোবাইলটা দরকার, তুমি তো শুয়েই থাকবা, জাস্ট আমি পড়াবো, তোমরা জাস্ট এভাবে দেখবা, এই যে এভাবে ফোনটা জাস্ট করে রেখে দেখবা। বুঝতে পেরেছো আমার কথা হিমেল সরকার? বুঝতে পারছো? সো এইটা একটু মনে রাখো, আগামীকালকে এইটা মিস করিও না ভাইয়া। তোমাদের জন্য গুণগত রসায়ন দিয়ে শুরু করতেছি, নয়তোবা দ্বিতীয় পত্রের মৌলের আমি পরিমাণগত রসায়নও দেইনি, কারণ হচ্ছে তোমরা যাতে করতে পারো। বুঝাইতে পারছি আমি? ঠিক আছে। সো তোমরা কালকে থাকতেছো তো? তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাইকে দাওয়াত দিলাম, মিস দিও না ভাইয়া। সো গুণগত রসায়নের হাজারিনাক স্যারের বইয়ের এমসিকিউ সলভ কয়টা ভাই? আমরা তারাবি পড়বো না? পড়বো ভাইয়া, মানে আমাদের না কোনো লিমিট নাই। ধরো 6টা45-এ শুরু করলাম, ধরো আজান দিল 8টার সময়, 8টার মধ্যে আমি ছেড়ে দিলাম, এর মধ্যে কতগুলো এমসিকিউ সলভ করাইতে পারো? ধরো 50টা এমসিকিউ সলভ করালাম, পরের দিন হাজারিনাক স্যারের ওই গুণগত রসায়নের পরে 50টা সলভ করাই দিলাম। থাইকো, ক্লাসগুলো কইরো, উপকারে দিবে। থাকবা তো? না এটা S22 না বাবা, এটা S23 আলট্রা। অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা জমায় টমায় কিনছিলাম, পরে তোমাদের জন্য একটা ভিডিও এডিট করতে দিছিলাম, পরে লাইন পড়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। তোমাদের সাথে আগামীকালকে সন্ধ্যায় দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।